জানোয়ার একটা, যেন আমি যেন চিড়িয়াখানার একটা জানোয়ার বসে আছি আর সবাই মারছে, খুব উপভোগ করছে, এনজয়মেন্ট, এনজয় করছে। মানে যারা মারছে না তারা হাসছে, নাহলে গালাগালি করছে, আর নাহলে এনজয় করছে ব্যাপারটাকে। জাস্ট লাইক, নট লাইক এ হিউম্যান বিং, জাস্ট লাইক অ্যানিমাল। নমস্কার, শুভ সন্ধ্যা। কিন্তু আজকে না ঠিক শুভ বলতে পারছি না। আজকে দিনভর সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া কোনো জায়গায় হয়তো এটা চর্চা হয়নি এমন কোনো জায়গা নেই। কি সেই ঘটনাটা? একজন গবেষক সামান্য জিডি লেখাতে গেছিল তার ব্যাংকের পাসবুক হারিয়ে গেছে বলে, কিন্তু তার বিনিময়ে তাকে কি পেল? আমি কথা না বাড়িয়ে আমি একদম সরাসরি চলে যাব। আমি বনশ্রী, আমার সঙ্গে আজকে রয়েছে বিএনএন টিভি স্টুডিওতে ইমন কল্যাণ। নমস্কার আপনাকে, আমাদের স্টুডিওতে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ডাকার জন্য। সমস্ত সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম সমস্ত জায়গায় আজকে একটাই চর্চা, কি হয়েছিল? আমি অ্যাকচুয়ালি আমার পিএইচডিটা কমপ্লিট করেছি আইআইটি খড়গপুর থেকে। তো আমার যে এসবিআই অ্যাকাউন্ট, সেই বইটা অ্যাকচুয়ালি খড়গপুরে খোলা। তো আমার ওই পাসবুক যেটা হয়, যেটা জমা খাতা, সেটা হারিয়ে যায়, এবং আমি এমপিপিএসসির একটা অ্যাপ্লাই করার জন্য ওই পাসবুকের ফ্রন্ট পেজের স্ক্যান্ড কপি অরিজিনালের দরকার ছিল, ওটা আমার কাছে ছিল না। তো সেই কারণের জন্য আমার একটা জিডি করে ওটার ডুপ্লিকেট কপি আমাদের এসবিআই থেকে তোলা যায় কিনা, তার জন্য আমি 1:30 নাগাদ 24শে মার্চ আমি যাই আমাদের ডোমকল পুলিশ স্টেশনে। কিছুক্ষণ দাঁড়ানোর পর যিনি ডিউটি অফিসার ছিলেন, যিনি অ্যাকচুয়ালি ওই জিডিটা নেবেন, উনি ছিলেন না। কিছুক্ষণ পর উনি আসলেন, এবং আমি যখন ওনাকে কাগজপত্রগুলো দিলাম, উনি দেখা মাত্র পুরো এটা না পড়েই উনি সঙ্গে সঙ্গে এটা আপনি একটা স্ট্যাম্প মেরে নিয়ে আসুন। উনি হয়তো কিসের স্ট্যাম্প? সেটা হচ্ছে ব্যাংক থেকে আমাকে নাকি একটা স্ট্যাম্প মেরে নিয়ে আসতে হবে যে এই অ্যাকাউন্টটা আমার। তো আমি ওক্ষেত্রে আমি ওনাকে বোঝানোর চেষ্টা করি যে আমার তো খড়গপুরে পাসবুকটা তো খড়গপুরে, আমার পক্ষে তো সম্ভব নয়, আর আমার জিনিসটা খুব তাড়াতাড়ি দরকার ছিল। তো সেই কারণের জন্য আমি ওনাকে বোঝানোর চেষ্টা করি। এখন এই রকম কথা যখন হচ্ছে, তখন উনি বলেন না আমি করতে পারবো। তখন আমি বলি আপনি কেন ডিনাই করছেন, এটা তো একটা সামান্য জিডি, এটা আপনার শুধু নাম্বারটা আমার দরকার। তখন উনি বলেন তুমি জোরে কথা বলছো কেন। কোন থানা সেটা? ডোমকল থানাতেই। ডোমকল থানায় যিনি ডিউটি অফিসার ছিলেন, যিনি জিডিটা নেন আর কি। আমি বললাম স্যার আমি জোরে কথা বলছি না, বরং আপনি আমাকে জোরে কথা বলছেন এবং আপনি নিতে চাইছেন না। এবং তুমি সঙ্গে সঙ্গে শুরু করেন, তুমি থেকে তুই এখানে গুন্ডামি করছিস, তুই এখানে ভয় দেখাতে এসেছিস। আমি একটু অবাক হই যে আমি কিছুই সেরকম করিনি। তখন মানে চারপাশের যেরকম হয় আর কি, পুরো থানার যারা স্টাফ ছিলেন সবাই এসে আমাকে, এই তুই গুন্ডামি করছিস, তোকে লকআপে দেবো, তুই কেন বলতে এসছিস। আমি একটু অবাক হয়ে যাই। ইতিমধ্যে এই ঘটনা ঘটছে, একটা বাকবিতণ্ডা হালকা, আমি বোঝানোর চেষ্টা করছি, এরকম চলছে। ইতিমধ্যে মেজবাবু, উজ্জ্বল বিশ্বাস ওনার নাম, উনি কোথায় ছিলেন আমি ঠিক জানি না, মেবি হয়তো সব আওয়াজ শুনে বা কীভাবে এসেছেন আমি সেটাও জানি না। উনি এসে আমাকে হঠাৎ জিজ্ঞেস কী হয়েছে। তো আমি ওনাকে ঘটনাটা বললাম যে এরকম স্যার আমার তো নেই, আমার খড়গপুরেই, আমার পক্ষে তো সম্ভব না এখন খড়গপুর যাওয়া, তো সেই কারণের জন্য আমার এটা দরকার। ওনাকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। উনি বললেন আচ্ছা ঠিক আছে। দিয়ে উনি কী করলেন, ঠিক আছে আপনি কাগজগুলো দিন। দিয়ে যিনি অফিসার ছিলেন ওনার কাছে কাগজগুলো নিয়ে নিলেন। যিনি অফিসার ছিলেন, মানে যিনি হ্যাঁ, ওনার নামটা আমার সত্যি কথা বলতে এখন মনে নেই, আমি খেয়াল কখন মনে রেখেছিলাম আবার মনে করতে পারছি না। ওটা সিসিটিভিতে দেখলেই বোঝা যাবে কে ছিলেন। তো ওনার কাছ থেকে কাগজগুলো নিয়ে দেখি, ওই কাগজগুলো নিয়ে নিলেন, নিয়ে আমাকে বললেন চলুন আপনি। তা আমি সরল বিশ্বাসে আমি ভেবেছি ঠিক আছে উনি যেতে বলছেন, হয়তো কোনো একটা প্রবলেম সলভ করবেন, বা ইতিমধ্যে যে ঝামেলাটা হচ্ছে মেবি হয়তো উনি আইসির কাছে নিয়ে যেতে পারেন, আমি ওনাকে হয়তো বুঝিয়ে বলতে পারবো। তো উনি যিনি পার্থসারথী মজুমদার, যিনি আমাদের এখন আইসি ডোমকল থানার, উনার ওই যে করিডোর, মানে আমরা যেখানে জিটা নেওয়া হচ্ছিল সেদিক থেকে যদি আপনি লেফট দিকে যান, একটা করিডোর পড়ে, সেই করিডোরে সিসিটিভি আছে। ওই করিডোরের শেষ যে ঘরটা ডান দিকের, মানে পার্থসারথী মজুমদারের যে উল্টো দিকের ঘরটা, শেষ দিকে কোনার, সেখানে মেজবাবু সমেত আরও 3-4 জন অফিসার বসেন। এখন ওখানে যে সিসিটিভি নেই এটা আমি জানতাম না, আমি জানি করিডোর আছে, আমাকে যেতে বললাম, আমি সরল সে চলে গেছি, ওই ঘরে ঢুকুন। ঘরে ঢুকেছি, আমি ভাবছি হয়তো এখানে কিছু বলবেন বা জানতে চাইবেন। আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে উনি দরজা বন্ধ করে আমাকে প্রথমে চড়, মার, কিল, লাথি, ঘুষি, অশ্রাব্য গালাগালি। তার আগে কি আপনার সঙ্গে কোনো এরকম কথা কাটাকাটি, ওনার সঙ্গে আমার কোনো রকমের বাকবিতণ্ডা, আমি শুধু একটাই ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে এই যে এটা আমার পক্ষে আনা সম্ভব নয়, কারণ আমার অ্যাকাউন্টটা খড়গপুরের, আমি ডুপ্লিকেট এখান থেকে তুলতে চাইছি, সেটা আমি বোঝার চেষ্টা করলাম। শোনার মতো মুডে ছিলেন না অ্যাকচুয়ালি। তো
এই মারছেন, উনি মারছেন আমাকে এবং সঙ্গে আরও ৩-৪ জন ছিলেন। একজন সুরজ কুমার বলে উনার আমার মনে আছে ফেসটা ফর্সা করে। একজন টাক মাথায় একজন ছিলেন, উনি অশ্রাব্য গালাগালি বাবা-মা তুলে, জানি না খুব সম্ভবত উনার নাম শাহজাহান বা কি আমি জানি না, সঠিক জানি না বলে আমি বলতে চাইছি না। এবং এই মারার মধ্যে উনাকে আমি বারবার বলার চেষ্টা করি। বারবার বলে থাকি যে, "দেখুন আমি অশিক্ষিত ছেলে নই। আমি এখানে আমি ডায়েটে চাকরি করি এবং আপনি একটু খোঁজ নিয়ে দেখুন কারোর কাছে যে আমার সম্বন্ধে খোঁজ নিন। আপনি আমাকে মারছেন, আপনি একটু খোঁজ নিন।" যখন আপনাকে মারা হচ্ছে তখন আপনি কি আত্মরক্ষার জন্য ওনাকে ঘুরিয়ে মারা বা না, ওনাকে কোনো অসভ্য ৪ কথা জন বলা? মিলে মারছিল। আমি কি করে আত্মরক্ষা করব? আত্মরক্ষা করার তো কোনো স্কোপ নেই। আমি একদিকে মার খেলে আরেকজন ওদিক থেকে মারছে। আরেকজন আরেক দিক থেকে মারছে। এবং উনি ইচ্ছাকৃতভাবে পিছনের দিকে উরুতে, মানে আমার নিতম্বের নিচের দিকটাতে, যাতে কাউকে আমি দেখাতে না পারি লজ্জায়। এই টাইপের মানে মার। এবং বারবার উনি মারার চেষ্টা করে। আমার এখানে একটা ফোন ছিল আমার বাম দিকের পকেটে। ওই ফোনটাতে বারবার মারার চেষ্টা করছিলেন যে যাতে ফোনটা ভেঙে যায়। আমি বলছি, "আমাকে একটা ফোন করতে দিন।" যখনই ফোন করে দিই, ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, ফোনটা কেড়ে নে আর নাহলে ফোন ভেঙে ফেলবো। মানে লাঠি দিয়ে। আমি ভয়ে, ফোনটার দাম একটু বেশি বলে আমি ফোনটাকে লুকিয়ে রাখি। আমি দেওয়ালের দিকে বারবার সরে যাচ্ছি যাতে উনার লাঠির আঘাতটা আমি বাঁচতে পারি। কোনোভাবে কি উনি বুঝতে পারছেন যে আপনি হয়তো ফোনে রেকর্ডিং করেছে বা এরকম কি না, ভয় একটা উনার কি সেটা আমি জানি না। সেটা কাজ উনি করছিল? উনাকে জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবেন। আমি তো জানি না। উনাকে যদি আপনারা লাইভে পান বা কখনো পান, আপনারা জিজ্ঞেস করে নেবেন। এবং উনাকে এটাও আমি মানে বলতে পারি, আমি একটা খারাপ ভাষা আমি প্রয়োগ করি এবং এখনো, মানে আমি যখন বলেছি উনার সঙ্গে সবসময় ভালোভাবে কথা, আপনি করে কথা, এবং আপনি করে যখন আমাকে মারছেন উনি, তখনও আমি বলছি, "আপনি একবার খোঁজ নিন আমার সম্বন্ধে। আমি পিএইচডি করেছি, আমি অশিক্ষিত ছেলে নই যে আমি কোনো ক্রিমিনাল নই যে আপনি আমাকে মারছেন ঘরে ঢুকিয়ে।" তখন উনারা সবাই হাসছেন। হাসতে, হাসতে বললেন যে, আমি বললাম যখন আইআইটি থেকে আমি পড়েছি পিএইচডি, গাধার বাচ্চা তৈরি হচ্ছে আজকাল আইআইটিতে। এত খারাপ লাগলো আমার শিক্ষার যে দাম, সেটাই আমার তখন নিজের কাছে খারাপ লাগছিল যে শিক্ষিত হওয়ার যদি এই দাম হয় মানুষের, তাহলে আমার মতন মানুষের এই অবস্থা, তাহলে সাধারণ মানুষ যদি কেউ দেখা করতে আসে থানায়, তার কি যে অবস্থা হবে! মানে ওখান থেকে যে বেঁচে ফেরাটা একটা, তখন মনে হচ্ছিল যেন একটা, মানে বেঁচে ফিরবো কি করে? তো যাক, অনেক মারার পর যখন উনি শুনলেন না, তখন আমি বললাম, "ঠিক আছে, আমি চেয়ারে বসছি। আপনি মারুন। আপনি মেরে নিন। আপনি মেরে নিন। আপনার মেরে যখন শান্তি হবে তখন আপনি আমাকে ছাড়বেন।" তখন উনি তাও মারলেন। মানে মোটামুটি আমার আমার ধারণা আমাকে ৩০ থেকে ৪০ টা মারা হয়েছে। প্রায়। প্রায়। হুম। আমি অত ওই সময় তো আমার এখন কাউন্ট করার মতন শক্তি ছিল না বা সেভাবে বলতেও পারব না। তো এবং শুধু উনি মারেননি, আরো কেউ ছিলেন যাদের নাম আমি জানি না বা তাদের ফেসটা দেখলে আমি চিনতে পারব। বাট আমি নাম জানি না। এবং ওই মারার পরে যখন উনি দেখলেন আমি কাবু হয়ে গেছি, একদম দুর্বল। মানে এত মারছি। তারপর উনি বললেন যে, আমি বারবার উনাকে বলছি, "আপনি ভালো ঠিক কাজ করছেন। এখানে এটা ঠিক করছেন না।" উনাকে বোঝানোর চেষ্টা করেছি আমি মেলাবার। ও বলে, "তুই গুন্ডা হয়ে গেছিস, মাস্তান হয়ে গেছিস।" ঠিক আছে। উনি বললেন এবং মারার পরে উনি বললেন, "তোকে লকআপে দেব।" এই লকআপে, যেখানে কয়েদিদের ওই লকআপের পাশে একটা বেঞ্চ আছে। আপনারা যদি যান তাহলে দেখবেন ডোমকল থানায় লকআপের পাশে একটা বেঞ্চ রাখা আছে। ওখানে জানি না ওখানে কাদের, ওখানে বসুন। ওখানে বসলাম। আমি বেরিয়ে সঙ্গে ১ম এ আমি মা-বাবাকে ফোন করি। যে, "আপনারা আসুন, আমাকে এরকম আটকে রেখেছে।" ফোন করার পরে সঙ্গে উনারা আসেন। উনারা যখন জানতে গেলেন যে কেন আপনারা করেছেন, তখন উনার সঙ্গেও চরম অভদ্রতা। আমি ১ম এ যেতে দিতে চাইছিলাম ওর ঘরটায়। কারণ যদি মা-বাবাকে ঢুকিয়ে মারে, হুম। ভয় একটা না, মা-বাবাকে মারলে তো সহ্য করতে পারবেন না, উনারা বয়স্ক মানুষ। আমার বাবার হার্টে স্টেন্ট বসেছে, মা খুব শরীর খারাপ থাকে। আমি ভয় পাই, বাবাকে বারবার বলছি যে, "বাবা, আ তুমি যেও না, তোমাকে ওখানে ঢুকিয়ে নিয়ে মেরে দিতে পারে।" আমার একটা ভয় কাজ করছে, "তুমি যেও না।" বাবা আমাকে বলল, "না, ঠিক আছে, আমি দেখি মারে কি।" উনারা যখন একটু কনফ্রন্ট করতে গেলেন যে কেন মেরেছেন, তখন উনাদেরকেও ভয় দেখালেন যে, "আপনাদেরকেও ঢুকিয়ে এখানে।" আমি যখন উঠে বলতে যাচ্ছি যে, "না, ঠিক আছে," তখন আমাকে বারবার আটকানোর চেষ্টা হচ্ছে যে, "না, তুমি এখানে বসে থাকো।" একজন যিনি কনস্টেবল দাঁড়িয়ে ছিলেন। ওটা হয়তো উনার দায়িত্ব ছিল যে আমাকে উঠতে না দেওয়া। ফোন বের করলে ফোন বের করতে দিচ্ছেন না, যেন আমি একটা কয়েদি। আ পা তুলে বসলে, "তুমি কেন পা তুলে বসে, পা নামিয়ে বসো?" মানে বিভিন্ন রকম অস্বাভাবিক অত্যাচার, বিভিন্ন রকমের আচরণ, অত্যাচার। হ্যাঁ? এখন ইতিমধ্যে কি হলো আমি জানি না। আ খুব সম্ভবত আমি আমাদের এসপি নজরুল ইসলাম সাহেব, উনার যেহেতু আমি ওখানে ডাইরেক্টর চাকরি করি, উনাকেও এই খবরটা জানিয়েছেন যে, "স্যার, এরকম ব্যাপার। আপনি আইনি পরামর্শের জন্য," উনার কাছে আমি ফোন করেছিলাম যে, "আমাকে তো এরকম আটকে রেখেছে, আমার কি করা উচিত?" তো সেই মুহূর্তে উনি ফোন করেছিলেন এবং তার একটু পরেই দেখলাম যে আইসি হঠাৎ করে বেরিয়ে এসেছেন। মেবি গন্ডগোল শুনে বা কি কারণে আমি জানি না। এবং বেরিয়ে আসার সঙ্গে আইসি আমাকে ডেকে নিয়ে গেলেন। ওই সুরজ কুমার, যিনি খুব হাসছিলেন এবং অবজ্ঞা করছিলেন ঘরের ভেতরে আমাকে, এবং বারবার এরকম করে দেখাচ্ছেন, এর মাথার ঠিক নেই। মানে জাস্ট একটা, মানে আমি যে জানোয়ার একটা, যেন আমি যেন ডগ ড্রাইভ। চিড়িয়াখানার একটা জানোয়ার বসে আছি আর সবাই মারছে, খুব উপভোগ করছে, এনজয়মেন্ট। এটা এনজয় করছে। মানে যারা মারছে না তারা হাসছে, নাহলে গালাগালি করছে আর নাহলে এনজয় করছে ব্যাপারটাকে। তো
তারপরে উনি এসে বললেন যে কি ঘটনা ঘটেছে, আমি বললাম। তার উনি আর আমার মনে হয় খুব সম্ভবত উনি জানতে পেরেছেন, কী করেছেন আমি জানি না সেই সময়। উনি আমাকে বললেন ঠিক আছে আপনার জিডিটা আপনি দিন, কী হয়েছে। যিনি কর্তব্যরত অফিসার আছেন উনি আমার জিডি নিয়েছিলেন এবং ওখানে একটা কারেকশান, আমি আমার অ্যাকাউন্ট নাম্বারের নিচে খড়গপুর লিখেছিলাম না, সেটা উনি বললেন আপনি ওটা লিখে দিন, এবং 2টো কপিতে ওটা লেখাও হয়েছে। যদি আপনারা দেখেন মানে সিসিটিভিতে চেক করেন দেখবেন ওটা পরে আমি লিখছি, এটাও ছিল। তারপরে ওনাকে আমি রিকোয়েস্ট করি যে স্যার আপনি এরকম একটা ঘটনা ঘটলো আপনার মানে থাকা অবস্থায়, আপনার উনি তো তখন থানাতে উপস্থিত ছিলেন, ওনার ঘরের উল্টো দিকে হচ্ছে ঘটনাটা। আচ্ছা। এবং এই ঘটনা শুধু আমার সঙ্গে ঘটে এরকম না, আমার মনে হয় এই ঘটনাটা অনেকজনের সঙ্গে ঘটে বলে মনে হয়। আমার মতন লোককে যখন মানে আমি এত বাড়ি কাছে পরিচিত ছেলে এবং আমরা থানাতে যাই না কোনো দিন, সাধারণ মানুষ যারা অশিক্ষিত মানুষ যাবেন তাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে তো কোনো অস্বাভাবিক ব্যাপার তারপর নয় আপনি মাথা। এটার ব্যাপারে কি পদক্ষেপ নিলেন? হ্যাঁ, এটার ব্যাপারে এটাই যে আমি উনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি কিছু নিন। উনি বললেন আমি ডিপার্টমেন্টাল এনকোয়ারি করব। হ্যাঁ, আমার প্রচণ্ড ব্যথা, গা হাত পা ফুলে গেছিলো সমস্ত কিছু। দেখলেই দেখতে পাবেন প্রচুর দাগ আছে মারের, এই যে এগুলো সব আছে। তো প্রচণ্ড ব্যথা করছিল। আমি বাবাকে বললাম আপনারা চলুন, আমরা চলে যাবো। আমি গিয়ে সঙ্গে সঙ্গে প্রথমে এসডিওর কাছে যাই। এসডিও সাহেব ছিলেন না, মনে হয় খেতে গেছিলেন। এসডিপিওর কাছে যাই সঙ্গে সঙ্গে। এসডিপিও সাহেব বললেন আপনি বসুন, আমি দেখছি, ডাকছি উনাকে, এবং উনাকে দেখালাম সমস্ত কিছু। এবং এসডিপিও সাহেবকে দেখানোর পরে আমি সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে যাই। প্রথমে আগে মেডিকেল করিয়ে নিয়ে আসি এবং মেডিকেলে আমি বলি নাম দিয়ে এবং কি নাম এবং কীভাবে মারা হয়েছে তার জন্য সমস্ত কিছুই কিন্তু আমি মেডিকেল এমার্জেন্সিতে করিয়ে নিয়ে এসেছিলাম। আপনার তো জিডি নিল, আপনি যখন থানা থেকে বেরিয়ে আসলেন তখন আপনার জিডি নিল, তাহলে জিডি নেওয়া যায় সেই সম্ভবত। সেটা তো আমি জিডি বুঝতে যখন পারি। আপনার রিসিভ হয়েছে আপনার পুলিশ স্টেশনে, তাহলে সেক্ষেত্রে পুলিশ নিতে পারতো। তাহলে এই যে হয়রানিটা যেটা আপনাকে হতে হলো তার আগে জিডি দিতে গিয়ে, ঠিক আছে, এবং আপনার যে সামান্য ভুলটা ছিল সেটা আপনাকে থানা থেকে ধরিয়ে দেওয়া হলো যে এখানে আপনি খড়গপুরটা লিখুন, যেটা আপনার লেখা নেই ব্রাঞ্চটা। তো সেক্ষেত্রে যখন নিল, তাহলে যে হয়রানিটা হলো, ঠিক আছে, আপনার কি মনে হয় যে এটা, যেমন আপনি একজন গবেষক, ঠিক আছে, এতটা আপনার শিক্ষার মূল্য রয়েছে, আপনি একটা নিজস্ব থিসিস আপনার আছে, তো সেই জায়গায় আপনার সঙ্গে, আপনি শিক্ষিত মানুষ হয়ে আপনার সাথে যদি এরকম হয়, তাহলে সাধারণ মানুষের কাছ সঙ্গে কি এরকম হতে পারে? আপনি কি মনে করছেন এটা নিয়ে? হতে পারে না, হয়। এবং জিডি যে নেওয়া যায় এটা আমি জানতাম উইদাউট স্ট্যাম্পে বলেই আমি গিয়েছিলাম। আমি এটুকু জানি যে কীভাবে নেওয়া যায় বা না নেওয়া যায়। এবং সেটা যে নেওয়া যায় ওটা আইসি সাহেব নিজেই ওটা করে দেখিয়েছেন যে না উইদাউট স্ট্যাম্পেও জিডি নেওয়া যায়। তার মানে যিনি অফিসার ছিলেন দায়িত্বে, আইদার তার ফল্ট অথবা তাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এরকম, সেটা আমি জানি না। সেটা কে দিয়েছিলেন বা কারা দিয়েছেন সেটা আমি জানি না। বাট জিডি যে নেওয়া যায় সেটা উনি যে নিয়েছেন সেটাতেই প্রমাণ হয়ে যায় যে জিডি নেওয়া যায়। মানে উইদাউট স্ট্যাম্পেও কিন্তু জিডি নেওয়া যায়, সেটা উনি নিজেই প্রমাণ করেছেন। নিজেই প্রমাণ করেছেন। হ্যাঁ, তার মানে স্ট্যাম্পটা আমাকে আর আমার বড় মানে বিষয় অ্যাকচুয়ালি নয়। হ্যাঁ, স্ট্যাম্পটা বড় বিষয় না। সমস্ত থেকে বড় প্রবলেমটা হচ্ছে আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে আমার সঙ্গে কোনো বাকবিতণ্ডা হয়েছে, তাও কোনোভাবেই থানা আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করতে পারে না। এটা পুলিশের যে কোড অফ কন্ডাক্ট এর বাইরে এটা করতে উনি পারেন না। উনি আমাকে অন্য কিছু, আমার কোনো ফল্ট থাকলে বা কিছু থাকলে উনি আমাকে আইনানুগ ব্যবস্থা নিতেন। উনার হাতে ক্ষমতা ছিল, নিতে পারতেন, আইনি পথে যেতে পারতেন, সেটা ঠিক আছে। এবং আপনারা যদি সিসিটিভি দেখেন ফুটেজ তাহলে দেখবেন যে আমার কোনো রকমের কোনো কিছুই করিনি আমি। সেটা আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে আমি কোনো কিছুই করিনি। তো সেই জিনিসটা উনারা করেছেন এবং এই যে ফিজিক্যাল অ্যাসল্ট মানে একটা লোককে একটা ঘরে ঢুকিয়ে বেধড়ক মার, 4 জন মিলে বেধড়ক মার, মানে একটা জন্তুর মতন, এটা কি ধরনের ব্যবহার একটা পুলিশের ডিপার্টমেন্ট? তাহলে যারা বিশ্বাস করে যাচ্ছেন ওখানে গরিব মানুষ বা তাদের সঙ্গে তো ওনারা কি ব্যবহার করেন তো আমি তো মানে ভাবতেই পারছি না। আজ তো নয় আমি আমার কথাটা আমি ফরওয়ার্ড করব, ওনাকে তো ভয়ে হয়তো এই কথাটা বলবেনই না, ভয় পাবেন বলতে যে আমাকে হয়তো মেরে দেবে বা রাস্তায় মারবে কিনা আমার ঠিক নাই, কি করবে তো কে তো বুঝতে পারছি না। মানে এরকম একটা পরিস্থিতি। মানে আপনি কি এখনো ভয়ে রয়েছেন যে? এটা স্বাভাবিক একটা ভয় থাকবে না? আমার তো এখনো ভয় লাগছে যে ওনারা অন্য কোনো কেসে বা অন্য কোনো ব্যাপারে আমাকে ফাঁসি দিতে পারেন কিনা। এরকম ঘটনা শুনে এসেছি। এরকম ঘটনা তো আমার সঙ্গে কোনোদিন ঘটেনি। আমি তো জানতাম না। আমার পুলিশের সম্বন্ধে ভালো ইমেজই ছিল অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। বাট এই ইমেজটা নষ্ট হয়ে গেল। যে ভালো ধারণাটা আমার ছিল সেই ধারণাটা মনে হয় নষ্ট হয়ে গেল আমার এই ঘটনার ক্ষেত্রে। না, আমি এতদিন শুনে এসেছিলাম হয়তো এতটা আমি ভাবলাম এরকম মনে হয় না। কিন্তু এটা যে ঘটে এবং এটা হামেশাই ঘটে। আমরা নরমালি এগুলো আমরা সিনেমা হ্যাঁ, টিভির পর্দাতে এগুলো দেখে আমরা কিন্তু এসেছি। নরমালি দেখে হ্যাঁ, আসি। কিন্তু এটা ঘটে আমি এটা মানে কোনোদিন বাস্তব জীবনে না। কেমন খুব বাজে আপনার অভিজ্ঞতা হলো অবশ্যই বলছেন? খুব বাজে অভিজ্ঞতা। আচ্ছা, তারপর আপনি কি করলেন? আপনি যে হ্যাঁ, এসডিপিও তারপরে স্যারের আমি কাছে এসডিপিও গেলেন। স্যারের কাছে গিয়ে আমি ওই আমার ফিজিক্যাল রিপোর্টটা করিয়ে নিয়ে আসলাম এবং ওখানে পরিষ্কার মেনশন আছে যে ব্যাম্বু স্টিক দিয়ে মারা হয়েছিল
এবং তার সঙ্গে ফিজিক্যাল অ্যাসল্টের যে আঘাতগুলো ওটা কোথা থেকে করিয়েছেন? ওটা আমি ডোমকল মহকুমা হাসপাতালে যে এমার্জেন্সি বিভাগ ওখান থেকে করে নিয়ে এসেছি, হ্যাঁ, প্রেসক্রিপশন করে নিয়ে এসেছি সেটাই। এবং তারপরে এসডিপিও সাহেবের কাছে গিয়ে ওনার সঙ্গে কথা হলো, ওনাকে দেখিয়েছি আমার যেগুলো, এবং তারপরে এসডিও সাহেবকেও দেখিয়েছি। এবং আমার যতগুলো রিটেন কমপ্লেন ছিল রাত্রে আমি এসপি সাহেবকে এবং এসডিপিও সাহেবকে মেল করেছিলাম রাত্রের মধ্যে, এবং পরের দিন সকালবেলায় আজকে মানে আমি আমি রাত্রিবেলা আইসি সাহেবের কাছেও গিয়েছিলাম রিটেন, তো উনি বললেন যে আমারই তো থানা, আমার থানাতে আপনি আমাকে কমপ্লেন দেবেন, এটা তো কীরকম হবে, আপনি এঁকে দিন। আমি বললাম ঠিক আছে, আপনাকে নিতে হবে না, আমি ঘুরে চলে আসি। এবং আমি এসে পরের দিন সকালবেলায় বাই পোস্ট আমাদের ডিজি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল, ওনাকে পাঠিয়েছি বাই পোস্ট রেজিস্ট্রি পোস্টে, আইসিকে বাই পোস্টে পাঠিয়েছি, এসপি বহরমপুরে ওনাকে বাই পোস্টে পাঠিয়েছি, আর এসডিও আর এসডিপিও সাহেবকে আমি নিজে গিয়ে কপি দিয়ে এসেছি, ওটা রিসিভ করে নিয়েছি অফিস থেকে, সেটার আছে প্রত্যেক কপি আমার কাছে এই করা মুহূর্তে আছে। কতটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আপনি মনে করছেন, বা আপনার কাছে কি কোনো রিপিট চিঠি বা কিছু কি এসেছে? আমি শুধুমাত্র এটুকুই জানি যে আইসি সাহেবের সঙ্গে যখন রাত্রিকালকে 11টার দিকে কথা বলতে যাই, উনি বলেছিলেন যে আমরা একটা ডিপার্টমেন্টের ইনকোয়ারির কথা চলছে বা হয়তো হয়ে গেছে মেবি, আমি জানি না, বাট আমার কাছে এরকম, আমি তো এই ব্যাপারগুলো ভেতরের খবর তো জানি না, সেটা আমি সঠিক বলতে পারবো না। আগামীতে কি চাইছেন আপনি? না, আমি আমার যে কমপ্লেন করেছি তাতে স্পষ্ট কয়েকটা বক্তব্য লিখেছি। বক্তব্য এই যেমন? যে যে নিষ্ঠুর ব্যবহার, যে ধরনের হেনস্থা, হুমকি এবং ক্ষমতার অপব্যবহার, মারধর, গালাগালি, অশ্রাব্য ভাষা এগুলো ইউজ করে সবকটাই কিন্তু পুলিশ কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন, এবং এই ভায়োলেশন একটা ক্রিমিনালই করতে পারে, এবং এই ক্রিমিনালের জন্য যে ক্রিমিনাল কেস করার দরকার আমাদের ভারতীয় দণ্ডবিধির আইন অনুযায়ী, সেই অনুযায়ী ওনার বিরুদ্ধে মামলা করা হোক, যে যারা যারা আছেন, উজ্জ্বল বিশ্বাস সহ যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে, সবার বিরুদ্ধে মামলা করা হোক, এবং বিভাগীয় তদন্ত যেটা অ্যাডিশনাল আর একটা করা উচিত সেটাও আপনাদের মানে আপনারা করুন, আমি এই রিকোয়েস্টই জানিয়েছি। এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি, কারণ আজ আমার সঙ্গে ঘটলো, এটা একটা সাধারণ মানুষের সঙ্গে ঘটতে পারে, এবং ঘটেছে, আমি পরবর্তী খোঁজ নিলাম উনি এরকম বিয়ে প্রায় করেন, আমি যেটা খোঁজ পেয়েছি, এটা স্থানীয় মানুষের কথা বলে হ্যাঁ, এটা কথা জানতে বলছে পেরেছি। যেটা। তো সেটা এই ঘটনা যেন ভবিষ্যতে আমাদের অন্তত ডোমকল থানায় অন্তত না ঘটে, হ্যাঁ, সেটা আপনি চাইছি। যখন থানা থেকে বেরিয়ে এসডিও সবার কাছে যখন আপনি SDPO যাদের কাছে গেলেন আপনি, ঠিক আছে, যতগুলো ডিপার্টমেন্টে আপনি গেছেন, হুম। সেখান থেকে কি আপনি যথাযথ তাদের কাছে সাহায্য অবশ্যই আমি পেয়েছেন? এসডিপিও সাহেব ওনাকে তখনই ডেকে পাঠিয়েছিলেন, বাট উনি এসডিপিও সাহেবের সামনেও উনি মিথ্যা কথা বলছিলেন যে আমি নাকি মারামারি করতে, আমি ওনাকে তখন কনফ্রন্ট করি যে তাহলে আপনি সিসিটিভি দেখান আমাকে। তো এসডিপিও সাহেব বললেন যে হ্যাঁ, এটা তো সম্ভব নয় যে আপনাকে পুলিশের থানাতে ঢুকে কেউ পুলিশকে হুমকি দেবে আর করবে, এটা সম্ভব নয়, এটা আপনি মিথ্যা কথা বলছেন, স্বাভাবিক এই ধরনের কথা। আমি বললাম আমি যদি করে থাকি তাহলে সিসিটিভি ফুটেজ আপনি দেখতে চান, আমি তো রাজি, আমার তো ভয় নেই, কারণ আমি তো করিনি কিছু, আমি জানি। আপনি যদি দেখাতে পারেন যে আমি একটাও কিছু করেছি, তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন মেনে নেব, আমি কিছুই করিনি। এবং তারপর কি হলো, উনি কথা বলেন ক্ষমা চাওয়ার জন্য বলছেন, আমি বললাম আমাকে আর ক্ষমা চাইতে হবে না, আমি কোর্টেই এই ব্যাপারটা, কারণ আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, যখন উনি খুব মারছিলেন তখন আমি বারবার রিকোয়েস্ট করেছি যে আপনি ভুল করছেন, এটা ঠিক করেননি। এবং তখন উনি আমাকে জানোয়ারের মতনই জাস্ট ট্রিট করেন, জাস্ট লাইক নট লাইক এ হিউম্যান বিইং, জাস্ট লাইক অ্যানিম্যাল। তো আমি ওনাকে কোর্টেই, ক্ষমা হোক বা ক্ষমা না হোক সেটা আমি কোর্টেই ওনার সঙ্গে বুঝবো। এবং সেটা যদি পুলিশ, এসডিপিও, এসডিও, ডিজি, এসপি, আইসি সবাইকে আমি জানিয়েছি, ওনাদের উচিত ওনার এগেনস্টে ক্রিমিনাল অ্যাকশন নেওয়া। যদি ওনারা না নেন তাহলে আমি আমার মতন আমার তরফ থেকে রিট পিটিশন ফাইল করার জন্য আমি অবশ্যই যাব। আচ্ছা, সাধারণ মানুষের জন্য আপনি কি বলতে চাইছেন? সাধারণ মানুষ যদি আপনার জায়গাতে থাকে, তাহলে তাদের জন্য আপনি আজকের আপনার অভিজ্ঞতা থেকে, যে আপনি যে অভিজ্ঞতাটা আপনি এই যে এত বাজে আপনার একটা অভিজ্ঞতা রয়েছে, সরাসরি একদম মানে সিনেমার পর্দা থেকে বাস্তব জীবন পর্যন্ত, একদমই তাই। এই যে এই অভিজ্ঞতাটা আপনি একজন গবেষক হিসাবে আপনি সাধারণ মানুষজনদেরকে কি বার্তা দিতে চাইছেন? আমাদের সাধারণ মানুষকে আমার স্টুডিও থেকে একটাই বার্তা, যে হয়তো এরকম ঘটনা অনেকের সঙ্গে ঘটেছে, কেউ হয়তো সাহস করে এই কথাগুলো বলেন না, বা মারের ভয়ে বা ফিজিক্যাল অ্যাসল্ট, এই যে মার একটা, এটা তো একটা ভয়ের ব্যাপার, অনেকে ভয় পেয়ে যান, হয়তো বলেন না। কিন্তু আমার মনে হয় আমাদের ভারতের শাসন ব্যবস্থা বা আইন ব্যবস্থা এখনো শেষ হয়ে যায়নি, সঠিক পথে গেলে আমার মনে হয় বিচার পাওয়া যাবে। এবং আমি বলবো সাধারণ মানুষ হোক বা যেই হোক, যদি সঠিক উনি কোনো দোষ না করে থাকেন এবং এই ঘটনা যদি ওনার সঙ্গে ঘটে, উনি যদি সঠিকভাবে আইনানুগ ব্যবস্থা নেন, আমার মনে হয় প্রত্যেক দোষীরই শাস্তি হবে।
এবং ভবিষ্যতে যদি কোনোদিন এরকম ঘটনা ঘটে এবং আমার কাছে যদি কেউ হেল্প চায়, আমি নিজে থেকে দাঁড়িয়ে ওনাকে এই ব্যাপারে হেল্প করব। এটাই আমার জীবনের মন্ত্র। যেখানে দাঁড়িয়ে বর্তমান সমাজ বিভিন্ন রকম প্রকল্পের মধ্যে রয়েছে, কখনো সেফ ড্রাইভ সেভ লাইফ, তো কখনো জনগণ কিভাবে ভালো থাকবে, কখনো বিভিন্ন জায়গায় পাহারা, কোথাও বা আবার রাতের পাহারা, কোথাও দিনের পাহারা, যেখানে পুলিশের উপর ভরসা করে একটা সাধারণ মানুষ শান্তিতে তার রাত্রের ঘুম নেয়। সেই জায়গায় দাঁড়িয়ে একজন গবেষকের আজকে যা তার অভিজ্ঞতা যেটা আমাদের সঙ্গে আজকে শেয়ার করলেন উনি, সেটা সত্যিই ভয়ানক। হয়তো উনিও বলছেন যে দোষীর সমস্ত জায়গা থেকে শাস্তি হওয়া উচিত, অবশ্যই এটা বিচারাধীনের মধ্যে রয়েছে, হয়তো তার যথেষ্ট যথাযথ শাস্তি সেখানে হবে, এবং যেটা আসল ঘটনা ঘটেছে তিনি হয়তো স্বীকার না করলেও সেটা হয়তো সিসিটিভি ফুটেজ এবং বিচারাধীনের মাধ্যমে সেটা অবশ্যই উঠে আসবে। কিন্তু সেখান থেকেও আমরা বলবো যে আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে, ভারতীয় আইন রয়েছে, সেখান থেকে যাতে সাধারণ মানুষের ভরসা না উঠে যায়। ডিপার্টমেন্টে একজন খারাপ হতেই পারে, তার মানে এটা নয় যে সমস্ত ডিপার্টমেন্টটা খারাপ। ভরসা রাখুন, দেখতে থাকুন বিএনটিভি। নমস্কার।